সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভেনেজুয়েলা 9,16,445 বর্গ কিলোমিটারের স্বাধীন সার্বভৌম একটি দেশ, আর এর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কিন্তু গত 3 জানুয়ারি এই দেশের সাথে আমেরিকা যা করলো তা হলিউডের সিনেমাকেও হার মানায়। মাত্র 2 ঘন্টার একটি স্পেশাল মিলিটারি অপারেশনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে আমেরিকায় নিয়ে যায় আমেরিকার স্পেশাল মিলিটারি ইউনিট ডেল্টা ফোর্স। এই অপারেশনের নাম ছিল অপারেশন অ্যাবসলিউট রিসলভ। এই স্পেশাল মিলিটারি অপারেশন এতটাই চমকপ্রদ ছিল যে সারা বিশ্ব তো বাদ দিন, খোদ আমেরিকানরাও হতবাক হয়ে যায়, কারণ এই অপারেশন অত্যন্ত সিক্রেট রাখা হয়, এতটাই গোপন রাখা হয় যে আমেরিকার কংগ্রেসকেও এই বিষয়ে জানানো হয় না। এই আক্রমণের মাধ্যমে আমেরিকা আন্তর্জাতিক আইন ভঙ্গ করলো কি করলো না, তেলের জন্য করেছে না অন্য কিছু, এটি কি ঠিক হয়েছে না ভুল, সব আমার মাথা থেকে উবে গেছে, কারণ আমি ইমপ্রেসড। একটি আধুনিক বিশ্বে এমন একটি ঘটনা ঘটতে পারে তা আমার কল্পনাতেও ছিল না। এমন না যে এরকম ঘটনা ইতিহাসে প্রথমবার ঘটল, এরকম অপারেশন আমেরিকা আগেও চালিয়েছে, আর সেটি পানামায়। 1989 সালের ডিসেম্বরে আমেরিকা পানামা আক্রমণ করে সেই দেশের প্রেসিডেন্ট ম্যানুয়েল নারিঙ্গাকে আটক করে আমেরিকায় নিয়ে যায়। ভেনেজুয়েলার তুলনায় পানামা সামরিক দিক থেকে অনেক দুর্বল একটি দেশ, তারপরও সেই অপারেশনের স্থায়িত্ব ছিল 1 মাস 1 সপ্তাহ 4 দিন। সেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে সময় লেগেছে মাত্র 2 ঘন্টা। সত্যি বলতে কি, এই অপারেশনের পর থেকে আমার মাথায় শুধু একটি জিনিসই ঘুরপাক খাচ্ছে, আর সেটি হচ্ছে কিভাবে এটি সম্ভব হলো। যদিও এই অপারেশনের সব ডিটেলস আমেরিকা এখনো প্রকাশ করেনি, কিন্তু তারপরও যতটুকু প্রকাশ পেয়েছে তাও কম চমকপ্রদ না। এটি ছিল আকাশ, জল, স্থল সবকিছুর একটি নিখুঁত প্রদর্শনী। এই অপারেশনে বিমানবাহী রণতরী থেকে শুরু করে যুদ্ধ জাহাজ, সাবমেরিন থেকে শুরু করে ফাইটার জেট, ড্রোন থেকে শুরু করে হেলিকপ্টার, মিসাইল থেকে শুরু করে স্পেশাল বম্ব, গুপ্তচর বিমান থেকে শুরু করে ব্লো টর্চার, কি ব্যবহার করা হয়নি সব ব্যবহার করেছে। কিন্তু তারপরও আমেরিকা এখানে কি কি অস্ত্র ব্যবহার করেছে সেটি স্পেশাল না, স্পেশাল ছিল কতটা নিখুঁতভাবে আমেরিকা এই অপারেশন চালিয়েছে। সারা বিশ্বের কাছে এই অপারেশন হঠাৎ মনে হলেও আমেরিকার কাছে হঠাৎ ছিল না, কারণ তারা অনেক দিন থেকেই এর প্রস্তুতি নিচ্ছিল, বিশেষ করে গত কয়েক মাস থেকে। ভেনেজুয়েলা অবৈধভাবে তেল বিক্রি করছে এবং আমেরিকায় মাদক পাচার করছে, এই অভিযোগ তুলে আমেরিকা ভেনেজুয়েলাকে ঘিরে একটি দুর্ভেদ্য সামরিক চেইন গড়ে তোলে। এর জন্য তারা এই এলাকায় ইউএসএস জেসন ডানহ্যাম যুদ্ধজাহাজ মোতায়েন করে। এই জাহাজের মূল কাজ ছিল ভেনেজুয়েলার আর্মির কমিউনিকেশন ডিভাইস জ্যাম করে দিয়ে শত্রুদের কনফিউজ করে দেওয়া। এর ঠিক পাশেই মোতায়েন করা হয় ইউএসএস স্টকডেল যুদ্ধজাহাজ। এই জাহাজের মূল কাজ ছিল ভেনেজুয়েলা থেকে আসা মিসাইল ধ্বংস করা। এই 2 জাহাজের মাঝখানে একটু পেছনে মোতায়েন করা হয় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আইওজিমা। শত্রু দেশের সীমানায় এতগুলো যুদ্ধজাহাজ মোতায়েন করলে সাবমেরিন অ্যাটাকের ভয় থাকে। এই শঙ্কা দূর করতে আমেরিকা কাজে লাগায় ভেনেজুয়েলার সাথে লাগোয়া ত্রিনিদাদ ও টোবাগোকে। আমেরিকা এখানে মোতায়েন করে ইউএসএস গ্রাভলি হান্টার। এই যুদ্ধজাহাজের মূল কাজ ছিল ভেনেজুয়েলা থেকে মোতায়েন যে কোনো সাবমেরিনকে উত্তর আটলান্টিকে প্রবেশ করতে বাধা দেওয়া। আর এইসব যুদ্ধজাহাজ যাতে একসাথে কাজ করতে পারে তার জন্য এদের পেছনে মোতায়েন করা হয় ইউএসএস লেক মেরিন। এর মূল কাজ এই এলাকার জল, স্থল ও আকাশে নজর রাখা, সবার সাথে যোগাযোগ রক্ষা করা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। সহজ ভাষায় আপনি এটিকে পানির উপরে থাকা একটি কমান্ড সেন্টারও বলতে পারেন। নৌশক্তির সাথে সাথে আমেরিকা এখানে তার বিমান বাহিনীকেও কাজে লাগায়। এর জন্য তারা মোতায়েন করে B-52 বোমারু বিমান। এর মূল কাজ ছিল আমেরিকা থেকে সোজা ভেনেজুয়েলার উপরে গিয়ে ক্রুজ মিসাইল বর্ষণ করা। এর সাথে আছে B-1 ল্যান্সার। সুপারসনিক গতিতে উঠতে সক্ষম এই ফাইটারের মূল কাজ রাডার ফাঁকি দিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই ভেনেজুয়েলার সামরিক ঘাঁটি ধ্বংস করে দেওয়া। কিন্তু এখানে একটি সমস্যা আছে, আর তা হচ্ছে ভেনেজুয়েলার কাছে আছে রাশিয়া থেকে কেনা S-300। তাই আকাশ আক্রমণের আগে এই S-300 ধ্বংস করা অত্যন্ত প্রয়োজনীয়। এর জন্য আমেরিকা কাজে লাগায় তার গর্ব F-35 যুদ্ধ বিমান। এর মূল কাজ ভেনেজুয়েলার S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়া, যাতে অন্য প্লেন নিরাপদে উঠতে পারে। এর সাথে সাথে মোতায়েন করা হয় MQ-9 রিপার ড্রোন। এর কাজ ছিল ভেনেজুয়েলার আকাশে চক্কর কাটা ও খুঁজে খুঁজে
ভেনেজুয়েলার মিসাইল সিস্টেম ধ্বংস করা। এরপরে আসে V221 অ্যাস্ট্রে হেলিকপ্টার। এর মূল কাজ পুয়ের্তো রিকো ও ইউএসএস আইওডিমা থেকে স্পেশাল ফোর্সের অফিসারদের নিয়ে গিয়ে অপারেশন স্পটে নামিয়ে দেওয়া। এই পুরো অপারেশনের সময় জ্বালানি নিয়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এর জন্য মোতায়েন করা হয় KC-130। এর মূল কাজ নিশ্ছিদ্র জ্বালানি সরবরাহ করা, যাতে সবগুলো প্লেন ঘাঁটিতে ফিরে না এসে নিশ্চিদ্রভাবে ঘন্টার পর ঘন্টা কাজ করে যেতে পারে। এরপর সর্বশেষ মোতায়েন করা হয় C-17 সামরিক বিমান। এর মূল কাজ ছিল ভারী সরঞ্জাম যেমন ট্যাঙ্ক থেকে শুরু করে গোলা বারুদ সব সরবরাহ করা। পরিকল্পনা ছিল একদম নিখুঁত, কিন্তু সমস্যা হচ্ছে পরিকল্পনা করা আর তা বাস্তবায়ন করা দুটি ভিন্ন জিনিস। আর এর জন্য আমেরিকা ভেনেজুয়েলাকে ঘিরে বারবার মহড়া চালাতে থাকে। অন্যদিকে আমেরিকায় প্রেসিডেন্ট মাদুরোর প্রসাদের আদলে মডেল তৈরি করে ডেল্টা ফোর্স প্র্যাকটিস চালাতে থাকে। বারবার সফল মহড়া চালানোর পর আসে সেই দিন। 3 জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অপারেশনের অনুমতি চাওয়া হয়। আমেরিকান স্থানীয় সময় 10টা 46 মিনিটে ডোনাল্ড ট্রাম্প অনুমতি দিয়ে শুধু একটি বাক্য বলে, গুড লাক অ্যান্ড গড স্পিড। অনুমতি পাওয়ার পর আমেরিকার স্থানীয় সময় রাত 1টা 45 মিনিটে শুরু হয় অপারেশন অ্যাবসোলুট রিসলভ। পরিকল্পনা মোতাবেক প্রথমেই আক্রমণ চালানো হয় ভেনেজুয়েলার সামরিক ও বিমান ঘাঁটিতে, যাতে ভেনেজুয়েলার সেনাবাহিনী কোনো আক্রমণই করতে না পারে। ঘণ্টাখানেকের সেই আক্রমণে সবকিছু তছনছ করে দেওয়া হয়। তাই মাত্র 1 ঘন্টার মধ্যেই আমেরিকার ডেল্টা ফোর্স মাদুরোর প্রসাদের কাছে চলে আসে। এখানে প্রেসিডেন্ট গার্ডের সাথে তাদের একটি খণ্ডযুদ্ধ হয়। এই যুদ্ধে 80 জন গার্ড নিহত হয়। ডেল্টা ফোর্স যখন মাদুরোর কাছে যায় তখন মাদুরো একটি ভারী দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ডেল্টা ফোর্স এর জন্য প্রস্তুত ছিল। তারা ব্লো টর্চ দিয়ে দরজা উড়িয়ে দেয়। আটক হন প্রেসিডেন্ট মাদুরো। শেষ হয় 2 ঘন্টা 15 মিনিটের স্পেশাল এই অপারেশন। মাদুরোকে প্রথমে হেলিকপ্টারে করে পুয়ের্তো রিকো ও পরে সেখান থেকে একটি স্পেশাল বিমানে করে ভোর 5:30টার দিকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিচার হবে। দেখুন, একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে এভাবে তুলে নিয়ে গিয়ে নিজ দেশে বিচার করা ঠিক না ভুল তা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না, কারণ এই ভিডিওর উদ্দেশ্য সেটি না। এই ভিডিওর উদ্দেশ্য ছিল একটি, আর সেটি হচ্ছে আমেরিকার সামরিক ক্যাপাবিলিটি তুলে ধরা। এই কাজ ঠিক হয়েছে কি ভুল হয়েছে, কেন করলো, কি জন্য করলো, এটি নিয়ে আমি আরো একটি ভিডিও তৈরি করব। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।